আপনার যদি জীবনে অনেক বড় কিছু করার ইচ্ছা থাকে, আপনার যদি খুব বড় স্বপ্ন থাকে, তাহলে আপনি আমেরিকা যাবেন। আমেরিকান সোসাইটিতে তো সব ধরনের মানুষ দরকার। একেবারে আপেল বাগানে গিয়ে যে আপেল তুলবে, আবার ধরেন দুনিয়ার সেরা সায়েন্টিস্টও দরকার। স্টুডেন্ট ভিসা যারা যাবে তাদের বেশি টাকার দরকার নেই, কারণ আমেরিকান ইউনিভার্সিটিগুলি প্রচুর স্কলারশিপ দেয়। অনেকের ভিতরে আমি দেখি আমাদের কাছে এসে বলে, ভাই এই আমার আছে, এর বাইরে আমার কিছু নেই, আপনি সব করে দেন। আপনি যদি আমেরিকায় গ্রিন কার্ড নিয়ে যেতে পারেন, আপনার যদি দিন শেষে 15-20 লাখ টাকা খরচ হয়, দ্যাটস ওকে, কারণ আপনি ওখানে গিয়ে বেশি টাকা ইনকাম করতে পারবেন। ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে স্বাগত। আমি তানভীর সোহেল আছি আপনাদের সঙ্গে। সম্প্রতি ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগে একটি গবেষণা পরিচালিত হয়েছিল। সেখানে বাংলাদেশ বিষয়ে একটি তথ্য সেখানে খুব উঠে এসেছে। সেখানে মূলত বলা হচ্ছে যে এদেশের যে তরুণরা, তাদের 55% তরুণই চায় দেশের বাইরে চলে যেতে, অর্থাৎ বিদেশে তারা সেটেল হতে চান, হয় পড়াশোনার জন্য বা সরাসরি স্থায়ীভাবে থাকার জন্য। এ তো একটা গেল তরুণদের কথা, যে তরুণরা এখানে যেতে চান। পাশাপাশি যে পরিবারগুলো আছেন, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা, অনেকে তাদের মনে করেন যে তাদের বাচ্চার জন্য, বাচ্চার ভবিষ্যতের জন্য তারা দেশের বাইরে সেটেল হতে চান। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তাদের পছন্দের তালিকায় প্রথমে থাকে আমেরিকা, কানাডা, এরপরে ইউরোপের বিভিন্ন দেশগুলো। কিভাবে বিদেশে স্থায়ী হবেন, বা সরাসরি সেটা কি মাইগ্রেশনের মাধ্যমে, নাকি পড়াশোনার মাধ্যমে, নাকি আপনি একটি ট্যুরিস্ট ভিসা নিয়ে গেলেন এবং সেখানে গিয়ে থেকে গেলেন, এ ধরনের নানা প্রশ্ন কিন্তু এই বাংলাদেশের মানুষের মধ্যে এখন উঠে আসছে এবং তারা সেভাবে জানতে চাচ্ছেন, চেষ্টা করতেছেন। মূলত এইটা নিয়েই আমাদের আজকের আলোচনা। আমাদের আলোচনার জন্য স্টুডিওতে অতিথি হিসেবে আছেন আমেরিকার অত্যন্ত সুপরিচিত বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান আইনজীবী রাজু মহাজন, যিনি রাজু ল এর প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল অ্যাটর্নি। রাজু মহাজন, আপনাকে স্বাগত। আপনাকে অনেক ধন্যবাদ এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা খুব খুশি যে আপনাকে পেলাম, কারণ আপনি বাংলাদেশ কমিউনিটিতে, ইউএসএতে অত্যন্ত পরিচিত, এদেশেও অনেকের কাছে আপনি খুব পরিচিত। বিশেষ করে যারা ইমিগ্রেন্ট হতে চান তারা নানাভাবে আপনার সহায়তা পেয়ে থাকেন। সেই জন্য আপনার কাছে আমি প্রথম একটা প্রশ্নে যাচ্ছি, যে এই যে একটা আপনি দেখলেন যে একটা গবেষণা যেটা ব্রিটিশ কাউন্সিল করেছে, যে 55% তরুণী আসলে এদেশে থাকতে চায় না, তারা চলে যেতে চান, দেশের বাইরে স্থায়ী হতে চান। এটা আসলে কি ভালো না খারাপ? এটা ভালো। আমি এটা ভালো কারণ হলো, আচ্ছা প্রথম কথা হলো, আমার মনে হয় 55%-এর অনেক বেশি মানুষ চলে যেতে চায়, বিভিন্ন কারণে হয়তো তারা হ্যাঁ বলে নাই সার্ভের সময়। ভালো কেন? আমার নিজের একটা এক্সাম্পল দিই। আমি 2011 সালে স্টুডেন্ট ভিসা নিয়ে আমেরিকা যাই, গিয়ে সেখানে গিয়ে আমার গ্রিন কার্ড হয়ে যায়। তারপরে আমি ল পড়ি, ল শেষ করে এখন বিশাল আমার ল ফার্ম। এই যে একটা বিগ সাকসেস, আমার লাইফটাই যে একটা সাকসেস, এইটা বাংলাদেশের জন্য ভালো, এটা আমেরিকার জন্য ভালো। এবং আমি আমেরিকান সোসাইটিতেও কন্ট্রিবিউট করছি, বাংলাদেশের সোসাইটিতেও কন্ট্রিবিউট করছি। এখন এই যে বাংলাদেশের একটা বিশাল অংশের তরুণ প্রজন্ম আমেরিকায় যেতে চায় বা বিদেশে যেতে চায়, তারা সেইখানে গিয়ে ভালো কিছু করবে, সেই দেশকেও তারা হেল্প করবে আর বাংলাদেশকেও হেল্প করবে। কারণ আমরা সবাই জানি, ফ্র্যাঙ্কলি স্পিকিং, বাংলাদেশে ওই লেভেলের অপরচুনিটি নাই। ফলে একটা মেধাবী ছেলে সে যদি বড় অপরচুনিটির জায়গায় গিয়ে বড় কিছু করতে পারে, এটা তার নিজের জীবনের জন্য ভালো, হোস্ট কান্ট্রির জন্য ভালো, এবং এই যে দেশ থেকে সে যাচ্ছে সেই দেশের জন্য ভালো। এবং আমরা যেটা বলি যে আমাদের আসলে বিদেশি যে অর্থের যোগান, তা মূলত আসলে রেমিটেন্সের উপরে অনেকাংশেই কিন্তু নির্ভর করছে। তো বসবাসের জন্য দেখা যাচ্ছে যে প্রথম পছন্দই কিন্তু তরুণদের কাছে প্রথম আমেরিকা, এরপরে বিভিন্ন দেশ, কানাডা আছে, ইউরোপের বিভিন্ন দেশ আছে, ইউকে আছে। তো আমেরিকা কেন? মানে আপনি, আমাদের তরুণরা ওখানে গিয়ে আসলে তাদের কি এক্সট্রা সুবিধাটা তারা পায়? আমার আমেরিকা সম্পর্কে বেশ ভালো নলেজ আছে, কানাডা এবং ইউরোপ সম্পর্কে নলেজ আছে। অনেকে আমাকে জিজ্ঞাসা করে, ভাই আমি কনফিউজড, আমি কি আমেরিকা যাব নাকি কানাডা নাকি ইউরোপে যাব? তো এটা আমি উত্তর এইভাবে দেই, আপনার যদি জীবনে অনেক বড় কিছু করার ইচ্ছা থাকে, আপনার যদি খুব বড় স্বপ্ন থাকে, তাহলে আপনি আমেরিকা যাবেন। কারণ আমেরিকান সোসাইটিটা এমনভাবে ডিজাইন করা, খুব এন্টারপ্রেনিউরাল সোসাইটি। আপনি খুব অনেক কাজ করবেন, অনেক হার্ডওয়ার্ক করবেন, অনেক টাকা ইনকাম করবেন, অনেক খরচ করবেন, খুবই কনজিউমারিস্টিক একটা সোসাইটি। আপনাকে তারা অনেক কাজ করতে বাধ্য করবে এবং এতে আপনার নিজেরও লাভ, দেশেরও লাভ। অন দ্য আদার হ্যান্ড, ইউরোপিয়ান, বিশেষ করে যেগুলি সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট, তাদের মূল ফোকাসটা হলো আপনি হ্যাপি থাকবেন, সুখে থাকবেন। অনেক দেশ আছে সপ্তাহে 3 দিন কাজ করতে হয়, ফলে মানে আপনি পরিবারকে বেশি সময় দিতে পারবেন, অনেক আরামায়েশে থাকতে পারবেন, কিন্তু ফাইন্যান্সিয়াল বিশাল গেইন হবে না, আপনি অনেক বড় কিছু করতে পারবেন না। যেমন দেখবেন কানাডায় যেসব বাংলাদেশি প্রবাসী আছে, তারা কিন্তু খুব মেজর কিছু করতে পারে না। এটা তাদের দোষ না, এটা ডিজাইনটাই ওইভাবে করা। কাজেই শর্ট অ্যান্সার হলো, আপনি যদি হাই অ্যাম্বিশাস পারসন হন, জীবনে অনেক বড় কিছু করতে চান, তাহলে আমেরিকা। আর যদি বলেন যে না ভাই, জীবনে এত বড় কিছু হওয়ার কোনো দরকার নাই, আমি একটু একটা বাড়ি, একটা গাড়ি, একটা ছোট পরিবার, সুখে শান্তিতে থাকতে চাই, তাহলে কানাডা বা ইউরোপ দেখতে পারেন। আমেরিকাতে আপনি বলছেন লটস অফ অপরচুনিটি। আমি সম্প্রতি আমেরিকাতে গিয়েছিলাম, ওখানে একজন ইথিওপিয়ানের সঙ্গে আমার কথা হয়েছিল, যিনি আমার
আপার বাসাতে ইলেকট্রিশিয়ানের কাজ করা, তিনিও কিন্তু একই কথা বলেছিলেন যে তিনি আসছেন, এসে দেখেছেন যে একই কাজ তিনি ওখানে করতেছেন, কিন্তু এখানে অপরচুনিটি অনেক বেশি, লর্ডস অফ, ওই কথাটা তিনি সরাসরি এভাবে বলছিলেন যে লর্ডস অফ অপরচুনিটি। সো তিনি কিন্তু এখানে ট্যুরিস্ট ভিসাতে প্রথম গিয়েছিলেন, থেকে গেছেন, পরবর্তীতে তিনি নাগরিকত্ব পেয়েছেন। তো আমেরিকাতে আসলে যদি প্রথম প্রশ্নই আসতেছে যে বৈধভাবে থাকা, আমরা সবসময় চাইবো যেন মানুষ বৈধভাবে, যেখানেই ইমিগ্রেট হোক সে বৈধভাবে থাকুক। বৈধভাবে থাকার উপায়গুলো কি আসলে? আমেরিকান ইমিগ্রেশন সিস্টেমটা এমনভাবে তৈরি করা যে আপনি যে ব্যাকগ্রাউন্ডেরই হন, ধরেন আপনি খুব উচ্চশিক্ষিত সায়েন্টিস্ট, বা আপনি একজন সাংবাদিক, বা আপনি একজন চলচ্চিত্র নির্মাতা, বা আপনি একজন নায়ক নায়িকা, গায়ক গায়িকা, কৃষিজীবী, অথবা একেবারে ভবঘুরে কিছুই আপনার নাই, অশিক্ষিত, একেবারে কোনো স্কিল নাই, সবার জন্যই কোনো না কোনো অপরচুনিটি আছে। কারণ আমেরিকান সোসাইটিতে তো সব ধরনের মানুষ দরকার। একেবারে আপেল বাগানে গিয়ে যে আপেল তুলবে, ভুট্টা খেতে গিয়ে ভুট্টা তুলে আনবে, এটার জন্য লোক দরকার। আবার ধরেন দুনিয়ার সেরা সায়েন্টিস্টও দরকার। কাজেই ডিজাইনটা ওইভাবে করা যে আপনি যে ব্যাকগ্রাউন্ডেরই হন, আপনার জন্য একটা অপরচুনিটি আছে। কোয়েশ্চেনটা হলো কোনটা, এটা আপনাকে জানতে হবে। এই জন্য আমাদের কাছে যখন কেউ আসে, আমরা তাকে একটা অ্যাসেস করি যে আপনার কোন স্কিল আছে, কোন পড়াশোনা আছে, কোন দেশ থেকে এসেছেন, কি ব্যাকগ্রাউন্ড, দেখে আমরা একটা সাজেস্ট করি যে এই ক্যাটাগরিগুলি একটা বা দুইটা বা তিনটা আপনার জন্য বেটার, আপনি এইটা নিয়ে ট্রাই করেন। যেমন ধরেন আপনি যদি যে কোনো ফিল্ডে এক্সট্রা অর্ডিনারি অ্যাবিলিটি পার্সন হন, মানে ধরেন আপনি একটা ফিল্ডে সেলিব্রিটি, আপনি একজন নায়ক নায়িকা সেলিব্রিটি হতে পারেন, আপনি একজন স্টার জার্নালিস্ট হতে পারেন, আপনি একজন খুব নামকরা সায়েন্টিস্ট হতে পারেন, আপনি একজন নামকরা খেলোয়াড় হতে পারেন, বা আপনি একজন যে কোনো বিষয়ে নামকরা একজন সেলিব্রিটি যদি হন, তাহলে EB1 ক্যাটাগরি আপনার জন্য ভালো। EB1 দিয়ে সরাসরি গ্রিন কার্ড দিয়ে আপনি বাংলাদেশ থেকেই আপনি এবং আপনার ফুল ফ্যামিলি গ্রিন কার্ড নিয়ে আমেরিকা চলে যাবেন। আবার যদি আপনি একজন খুব শিক্ষিত ব্যক্তি হন, যে ধরেন সায়েন্স বা টেকনোলজি বা আর্টস এইসব বিষয়ে আপনি একজন উচ্চশিক্ষিত ব্যক্তি, আপনি পড়াশোনায় খুব ভালো, আপনার গবেষণা আছে, পাবলিকেশন, সাইটেশন আছে, তাহলে EB2টা আপনার জন্য ভালো। আবার আপনি যদি আনস্কিলড হন, যে ধরেন আপনি কৃষিকাজ করেন, তেমন কোনো স্কিল নাই, বা রেস্টুরেন্টে সার্ভার হিসেবে কাজ করেন, সেক্ষেত্রে আপনি EB3টা দেখতে পারবেন। আবার আপনি যদি একজন রিলিজিয়াস ওয়ার্কার হন, যেমন ধরেন মসজিদের ইমাম বা মন্দিরের পুরোহিত বা চার্চের পাদ্রী হন, বা মুয়াজ্জিন বা এই টাইপের কিছু হন, তাহলে আপনার জন্য EB4টা ভালো। আবার আপনি যদি একজন ব্যবসায়ী হন, যে আপনি আমেরিকায় ইনভেস্ট করবেন, তাহলে EB5টা আপনার জন্য ভালো। আবার এমন যদি হয় যে না, আপনি স্টুডেন্ট হিসেবে যেতে চান, তাহলে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য F1 ক্যাটাগরি। আবার আপনি যদি টেম্পোরারি ওয়ার্কার হতে চান, টেম্পোরারি ওয়ার্কারদের ভিতরে যারা আবার ব্যাচেলর ডিগ্রি আছে, ব্যাচেলর প্লাস ডিগ্রি আছে, তাদের জন্য H1B। আবার টেম্পোরারি ওয়ার্কার আনস্কিল যদি হয়, তাহলে হলো H2A এবং H2B। এরকম টোটাল প্রায় 27টা ক্যাটাগরি আছে, যে বিষয়ে এক্সপার্ট সে সেই ক্যাটাগরিতে যাবে। তার মানে ওই অর্থে বললে যে জিনিসটা সবাই মনে করে আসলে আমার হবে কি হবে না, আদতে আমার ওই স্কিল আছে কিনা, এইটা বিষয় না। বিষয়টা হচ্ছে যে সে আসলে কোন স্কিলটা ধারণ করছে, সেই অনুযায়ী আসলে সহায়তা নিয়ে সে আবেদন করতে পারে। যে কোনো ব্যক্তি আসলে আবেদন করার এক ধরনের সুযোগ কিন্তু তার মানে থাকছে আমেরিকাতে। এক্স্যাক্টলি। এবং যেটা সবচেয়ে বেশি দরকার, যে ধরেন আপনি একজন জার্নালিস্ট, আপনি EB1 ক্যাটাগরিতে কোয়ালিফাই করছেন, কিন্তু দেখা যাচ্ছে যে EB1 এর জন্য পুরোপুরি আপনি রেডি না। তখন আমি যেটা বলি যে EB1 এর জন্য আপনি কোয়ালিফাই করবেন, কিন্তু এই বিষয়গুলিকে আপনি একটু ডেভেলপ করেন। আমি এইখানে বেশি ফোকাস করতে চাই, যে ধরেন আপনি আজকে আসলেন, কালকে আবেদন করলেন, তার 2 দিন পরে ডিনাই হয়ে গেল। এর চেয়ে আমি আপনাকে গাইড করি যে এই ক্যাটাগরিতে, ধরেন কথা আপনি হয়তো একজন অ্যাওয়ার্ড উইনিং জার্নালিস্ট, কিন্তু ওই অ্যাওয়ার্ডের কোনো কাগজপত্র আপনি জোগাড় করে রাখেন নাই, এতদিন আপনি কেয়ার করেন নাই। বা ধরেন আপনি হয়তো বাংলাদেশ প্রেস ক্লাবের মেম্বার হওয়ার যোগ্য, কিন্তু আপনি এতদিন আবেদনই করেন নাই। তখন আমি বলি যে আপনি প্রেস ক্লাবের মেম্বারশিপ নেন। আমি আপনাকে গ্রুমিং করি যাতে আপনি EB1 এর জন্য এতটা রেডি হন যে অ্যাপ্লাই করলে অ্যাপ্রুভ হয়ে যাবে। এখন যারা চাইবেন, যারা ইচ্ছুক, তাদের উচিত হবে একজন লয়ারের সঙ্গে এই ব্যাপারে কথাবার্তা বলা, এবং তার কি যোগ্যতাটা আছে এবং কোন কোন জায়গায় কমতি আছে সেটা জেনে একবার একটা ভালোভাবে প্রস্তুত হয়ে তারপর আবেদন করা, যেটা আপনি বলছিলেন যে সেই জায়গাটাই আসলে আপনি মেইনলি উদ্বুদ্ধ করেন তাদেরকে, সেখানে বেশি ফোকাস করা। কারণ হচ্ছে যে তা না হলে যেটা হতে পারে যে তারটা বাতিল হয়ে গেল, শুধু একটা অর্থের অপচয়। তারও সময় নষ্ট, টাকা নষ্ট, এনার্জি নষ্ট, মন খারাপ হবে, 2 দিন পরে গিয়ে আমার নামে বদনাম করবে, আর আমারও সময় নষ্ট হবে, এনার্জি নষ্ট হবে, আমার অ্যাপ্রুভাল রেটিংটা কমে যাবে। একটা প্রসঙ্গ আসছে, আপনি যেটা বলছিলেন যে ইমিগ্রেন্ট, পাশাপাশি তো নন ইমিগ্রেন্ট ভিসারও অনেক ক্যাটাগরি আছে, এবং আমরা কিন্তু অনেক সময় দেখি যে নন ইমিগ্রেন্ট ভিসা নিয়েও আমেরিকাতে যাচ্ছে, তারপরে গিয়ে কিন্তু তারা কোনো না কোনোভাবে স্থায়ী হচ্ছেন। এটা আসলে কি? আচ্ছা, এক্ষেত্রে একটা বিষয় আমি খুব সবার উদ্দেশ্যে বলবো, এই বিষয়ে খুবই কেয়ারফুলি দেখতে হবে। আপনি যখন কোনো নন ইমিগ্রেন্ট ক্যাটাগরিতে আমেরিকা যাবেন, নন ইমিগ্রেন্ট মানেই হলো যে আপনি গিয়ে আবার চলে আসবেন। আপনার ইন্টেন্ট, লয়ের দুনিয়ায় কিন্তু ইন্টেন্ট খুব গুরুত্বপূর্ণ।
বুঝছেন? যেমন ধরেন আমি আপনাকে মার্ডার করলাম, ইচ্ছা করে যদি মার্ডার করি তাহলে একরকম শাস্তি, আপনাকে মার্ডার করার আমার কোনো ইচ্ছা ছিল না কিন্তু অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে, তাহলে কিন্তু শাস্তি অনেক কম। ইমিগ্রেশনের ক্ষেত্রেও নন ইমিগ্রেন্ট যেগুলি ক্যাটাগরি, আপনি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে যাচ্ছেন, ভিজিট ভিসা নিয়ে যাচ্ছেন বা অন্য কোনো টেম্পোরারি R1 ক্যাটাগরিতে যাচ্ছেন, আপনি কিন্তু পাবলিকলি কোথাও বলতে পারবেন না যে আমি ভাই ভিজিট ভিসা নিয়ে আমেরিকা যাচ্ছি, আমার ইচ্ছা হলো এখানে থেকে যাওয়া। এমবাসিতে তো বলতে পারবেনই না, এমনকি ধরেন সোশ্যাল মিডিয়া আপনি লিখলেন বন্ধুদের আড্ডায় যে আমি কিন্তু চলে যাচ্ছি ভিজিট ভিসা নিয়ে, আমি কিন্তু আর আসবো না। আচ্ছা, ওরা কিন্তু এগুলো ট্র্যাক করে। ওকে, আপনার মনে মনে থাকতে পারে, মনের খবর তো আর কেউ জানবে না, কিন্তু পাবলিকলি কোনোভাবেই বলা যাবে না। এটা অবশ্যই মেনটেন করতে হবে। এবং শুধুমাত্র এই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার কারণে অনেকের নন ইমিগ্রেন্ট ভিসা বাতিল হয়ে যায়, আচ্ছা, স্টুডেন্ট ভিসা বাতিল হয়ে যায়, ভিজিট ভিসা বাতিল হয়ে যায়। এটা খুবই কেয়ারফুলি, যার এই ইন্টেনশনটা আসলে থাকছে আসলে এবং সে প্রকাশ করছে, এবং সে বিশেষ করে সোশ্যাল মিডিয়া অনেকে পোস্ট করে যে আমি স্টুডেন্ট ভিসা যাচ্ছি, আমি লস অ্যাঞ্জেলসে যাচ্ছি। লস অ্যাঞ্জেলসের বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে, সেখানে গিয়ে লাগে ভাই আমি তো আগামী মাসে আসতেছি, আমার জন্য একটা জব দেখেন। এখন অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আপনি কিন্তু বাইরে কাজ করার জন্য এলিজিবল না। এখন আপনি যখনই ফেসবুকে এটা পোস্ট দিচ্ছেন, একে তো ফেসবুকের মালিক আমেরিকা, 2 নম্বর কথা হলো আমাদের যে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম সেখানে কিন্তু আপনার ফেসবুকের লিঙ্ক দিতে হয়, ওরা এটা ঘাটাঘাটি করে। যখনই আপনি আপনার ইন্টেন্ট শো করতেছেন যে আপনি ল ভায়োলেট করবেন, তখনই কিন্তু আপনার ভিসা পাওয়ার চান্স কমে যাবে, ভিসা পাওয়ার পরেও বাতিল হয়। হ্যাঁ, এখন প্রশ্ন হলো তাহলে কি B1 B2 গিয়ে ভিজিট ভিসা গিয়ে কেউ থাকে না? অবশ্যই থাকে। সিস্টেমটা হলো যে এই যে 26-27টা ক্যাটাগরি, এটা ইন্টারচেঞ্জেবল। আপনি এক ক্যাটাগরিতে গিয়ে আর এক ক্যাটাগরিতে সুইচ করতে পারবেন। সেক্ষেত্রে রিকোয়ারমেন্টটা হলো যে ক্যাটাগরিতে সুইচ করবেন সেই ক্যাটাগরির যে রিকোয়ারমেন্টগুলি, সেই রিকোয়ারমেন্টগুলি আপনাকে ফুলফিল করতে হবে। যেমন একটা এক্সাম্পল দিই, আপনি যখন ভিজিট ভিসা আমেরিকা যাচ্ছেন, ভিজিট ভিসা আমেরিকা গিয়ে আপনি চাকরি খুঁজতে পারবেন, চাকরি ইন্টারভিউ দিতে পারবেন। যদি কোনো কোম্পানি আপনাকে হায়ার করতে চায়, আপনি সেই এমপ্লয়মেন্ট লেটারে সাইনও করতে পারবেন, কিন্তু কাজ শুরু করতে পারবেন না এবং স্যালারি নিতে পারবেন না। তাহলে সিস্টেমটা কি? সিস্টেমটা হলো ওই কোম্পানিকে বলতে হবে ভাই আমি ভিজিট ভিসা আসছি, আমি ইন্টারভিউ দিতে পারবো, এই পারবো, কিন্তু চাকরি শুরু করতে পারবো না এবং স্যালারি নিতে পারবো না। যদি এটা করতে চাই আপনাদেরকে আমাকে H1B স্পন্সর করতে হবে। আপনি কি H1B স্পন্সর করবেন? সে যদি বলে হ্যাঁ ভাই আপনার ইন্টারভিউ নিয়ে আমি খুবই প্লিজড, আপনি খুবই কোয়ালিফাইড পারসন, আমরা H1B স্পন্সর করব, তখন H1B স্পন্সর করে ওইটা অ্যাপ্রুভাল নিয়ে তখন কিন্তু আপনার B1 B2 নাই, B1 B2 থেকে ট্রান্সফার হয়ে আপনি H1Bতে চলে গেছেন, তারপর আপনি কাজে জয়েন করবেন, তার আগ পর্যন্ত পারবেন না। আবার এই ভিজিট ভিসা নিয়েই আপনি আবার স্টুডেন্ট হতে পারবেন। আপনি একটা ইউনিভার্সিটি অ্যাডমিশন নেবেন, অ্যাডমিশন নেওয়ার পরে চেঞ্জ অফ স্ট্যাটাস করবেন, B1 B2 টু F1, যখনই ট্রান্সফার হয়ে যাবে তখনই ক্লাস শুরু করতে পারবেন, তার আগে পারবেন না। তার মানে হচ্ছে যে ধরলাম যে আপনি যেটা বলছিলেন যে সতর্কতার সাথে এটা দেখা, সে স্টুডেন্ট হলো, সে ভিজিট ভিসায় গেল এবং গিয়ে সে স্টুডেন্ট ভিসাতে কনভার্ট করে স্টুডেন্ট হলো। এখন প্রশ্ন হচ্ছে যে স্টুডেন্ট হলে কি সে ভবিষ্যতে ইমিগ্রেন্ট হওয়ার সুযোগ আছে, নাকি তাকে স্টুডেন্টশিপ শেষ হলে আবার ব্যাক করতে হবে তখন? না, স্টুডেন্ট ভিসার কিছু বেনিফিট আছে, একেবারে ইনহেরেন্ট বেনিফিট। আপনি যে ডিগ্রির জন্য যাবেন, ডিগ্রি শেষ হওয়ার সাথে সাথে ইন জেনারেল 3 বছরের একটা ওয়ার্ক পারমিট পাবেন, সেটাতে আপনি ওখানে জব করতে পারতেছেন। আবার স্টুডেন্ট ভিসা থাকাকালীন সময় আপনি বিভিন্ন কোম্পানিতে ইন্টার্ন করতে পারতেছেন, তাদেরকে কনভিন্স করতে পারতেছেন, তারা হয়তো আপনাকে স্পন্সর করতে পারে গ্রিন কার্ডের জন্য। আবার কিছু ক্যাটাগরি আছে আপনার কোনো স্পন্সরশিপের দরকার নেই, আপনি নিজে স্পন্সর করতে পারবেন। যেমন NIW নামে একটা ক্যাটাগরি আছে। এই মুহূর্তে সারা পৃথিবী থেকে যত ছেলেমেয়েরা পড়াশোনা করতে আমেরিকা যায়, তার প্রায় 90% ছেলে মেয়ে NIW-র মাধ্যমে গ্রিন কার্ড পায়। আমি নিজেও NIW-র মাধ্যমে গ্রিন কার্ড পাইছি। এটার হলো ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভার। আপনাকে ক্লেম করতে হবে আপনি এমন একটা বিষয়ে পড়াশোনা করেন, এমন কিছু কাজ করেন যেটা আমেরিকার ন্যাশনাল ইন্টারেস্টের জন্য পজিটিভ। আপনি আমেরিকায় থাকলে আমেরিকার ন্যাশনাল ইন্টারেস্ট সার্ভ হবে। এখন আমেরিকা যেহেতু পৃথিবীর সবচেয়ে বড় দেশ, অনেক অ্যাক্টিভিটি, কাজেই তাদের ন্যাশনাল ইন্টারেস্ট সব জায়গায়। যেমন আমি আমার নিজের এক্সাম্পল দিই, আমার মাস্টার্সের থিসিস ছিল বাংলাদেশের যে ঠাকুরমার ঝুলি আছে না, ঠাকুরমার ঝুলির ভিতরে 2টা ক্যারেক্টার আছে, লালকমল এবং নীলকমল। এই লালকমল নীলকমলের সঙ্গে ব্যাটম্যান এবং রবিন, এদের আমি একটা কম্পারেটিভ স্টাডি করছি এবং আমি আমার NIW অ্যাপ্লিকেশনে শো করছি যে বাংলাদেশের ফোকলোরের উপরে আমি একমাত্র ব্যক্তি যে একাডেমিক রিসার্চ করছি, এবং ওই সময় আর কেউ ছিল না। ফলে এটা আমেরিকান ন্যাশনাল ইন্টারেস্ট যে একটা ফরেন কান্ট্রির ফোকলোরের উপরে যে একমাত্র ব্যক্তি যে গবেষণা করে তাকে এখানে রেখে দেওয়া, এবং তারা আমাকে রেখে দিচ্ছে, যেটা আমেরিকা সবসময় করে, পৃথিবী থেকে মেধা নেওয়াটাই তাদের মেইন একটা কাজের একটা অংশ। একটা প্রসঙ্গ কিন্তু সবসময় আসে যে মানুষ জানতে চায় সবসময় আসলে এই আবেদনগুলো করার জন্য, বা আমি ইমিগ্রেন্ট ভিসার জন্য যেটা আবেদন করব সেই ক্যাটাগরিতে আবেদন, এগুলো খরচটা কেমন পড়ে বা তার আসলে আর্থিক সামর্থ্য কেমন থাকা উচিত? খরচ বেশ পড়ে, বিশেষ করে যখনই আপনি বাংলাদেশের টাকা থেকে ডলারে কনভার্ট করবেন তখন বেশ খরচ হয়ে যায়। কিন্তু অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের মানুষের কিন্তু টাকা আছে,
আমি দেখি। আর সবচেয়ে বড় কথা, এইটা স্টুডেন্ট ভিসা যারা যাবে তাদের বেশি টাকার দরকার নেই, কারণ আমেরিকান ইউনিভার্সিটিগুলি প্রচুর স্কলারশিপ দেয়। আমি যখন 2011 সালে মাস্টার্স করতে যাই, আমি বছরে $12,000 দিতাম আমার থাকা খাওয়ার জন্য, আমি রাজার হারে থাকতাম। এখনও 95% স্টুডেন্ট যারা পিএইচডিতে যায় এবং ধরেন 50 to 60% যারা মাস্টার্সে যায়, তারা কোনো না কোনো স্কলারশিপ পায়, ফান্ড পায়। কিন্তু পড়াশোনা করতে যাওয়াটা অত কঠিন না, কিন্তু অন্যান্য ক্যাটাগরিতে একটু এক্সপেন্সিভ হয়, কিন্তু আমি বলি দিন শেষে তাও বেনিফিশিয়াল। আপনি যদি আমেরিকায় গ্রিন কার্ড নিয়ে যেতে পারেন, আপনার যদি দিন শেষে 15-20 লাখ টাকা খরচ হয়, দ্যাটস ওকে, কারণ আপনি ওখানে গিয়ে বেশি টাকা ইনকাম করতে পারবেন। কেউ কেউ আমাদের কাছে জানতে চায় কখনো কখনো যে আপনি যেটা কিছুক্ষণ আগেই বলছিলেন যে ভিজিট ভিসাতে আমি গেলাম, গিয়ে যদি এখানে আপনি যেটা বলছিলেন যে EB1, EB2, EB3 বা এরকম ক্যাটাগরিতে আমরা আবেদন করছি, এখন যদি ভিজিট ভিসাতে গিয়ে ওইখানে গিয়ে আমি আবেদন করি, সেটা সুবিধা নাকি এখান থেকে আসলে আবেদন করে যাওয়া সুবিধা? অধিকাংশ গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন প্রসেসে 2-3টা স্টেপ থাকে, একবার কম হলেও 2টা থাকে, কোনোটাতে 3টা থাকে। তো আমি বলি যে প্রথম যে পার্টটা, সেই পার্টটা এখানে বসে করে যাওয়া ভালো। কারণ হলো আপনি যখনই ভিজিট ভিসা আমেরিকা যাচ্ছেন, আপনাকে কিন্তু মাত্র 6 মাসের লিমিট আছে, মাঝে মাঝে ওইটা আরো কমায়ও দেয়, 3 মাস 4 মাসে করে দেয়, যিনি ইমিগ্রেন্ট অফিসার মাঝে মাঝে কমায় দিতে পারে। কাজে আপনি যেহেতু খুব অল্প একটা টাইমে চলে যাচ্ছেন, যেমন ধরুন একদম প্রথমে যেটা বললাম যে আপনি একজন নামকরা জার্নালিস্ট, আপনি EB1 এর জন্য আবেদন করবেন, তো EB1 এর জন্য দেখা গেল যে ফাইলটা রেডি করতে আপনার লাগতেছে 3 মাস, তা আপনি 6 মাসের জন্য গিয়ে 3 মাস যদি যায় শুধু রেডি করতে, তারপরে সাবমিট করতে, অ্যাপ্রুভাল পাওয়ার আগে দেখা গেল 6 মাসের ম্যাচ শেষ, আপনাকে চলে আসতে হবে। এই জন্য আমি সাজেস্ট করি ফার্স্ট পার্টটা আপনি এখানে বসে করে যান, অ্যাপ্রুভাল নিয়ে। সেকেন্ড পার্টটা আবার আমি ওখানে বসে করার পক্ষে, কারণ হলো যখন আপনি সেকেন্ড পার্টটা এখানে করবেন, তখন আপনি এমবেসিতে আবেদন করবেন। এমবেসিতে অলওয়েজ ব্যাকলগ লেগে থাকে, অনেক ঝামেলা থাকে। আর ওইখানে গিয়ে যখন আপনি করবেন, তখন কিন্তু আপনি সরাসরি ওদের হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের সাথে কাজ করবেন, ওরা অনেক ফাস্ট। একটা প্রশ্ন কিন্তু ইদানিং খুব ঘুরে ফিরে আসছে। আপনি জানেন যে ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান পার্টির থেকে নির্বাচিত হয়েছেন এবং আমাদের দেশের মানুষের একটা কমন ধারণা যে তিনি ইমিগ্রান্টদের ব্যাপারে খুবই কঠোরহস্ত। তো আসলে এটা কতটা সত্যি, বা আমেরিকা কি আসলেই চাইলে ইমিগ্রান্টদের উপরে এত কঠোর হতে পারে? কিছু কিছু জিনিস উনি পারে না চাইলেও, কারণ আমেরিকা তো যে আমেরিকান কনস্টিটিউশন চেঞ্জ করা খুব কঠিন, এবং কনস্টিটিউশন যেমন উনি রিসেন্টলি একটা কথা বলেছে যে বার্থ রাইট সিটিজেনশিপ, যেটা যে কোনো শিশু আমেরিকান ভূমিতে জন্মগ্রহণ করলেই সে জন্মসূত্রে নাগরিক, এটা উনি ক্যান্সেল করে দিবে। এটা উনি পারবে না, কারণ এটা একেবারে কনস্টিটিউশনাল বিষয়। আচ্ছা, কিন্তু উনি আবার অ্যাজ এ প্রেসিডেন্ট, ওনার হাতে আবার অনেক ক্ষমতা আছে। উনি যেটা করতে পারে, প্রসেসটাকে কমপ্লিকেটেড করে ফেলতে পারে, প্রসেসটাকে স্লো করে দিতে পারে। আচ্ছা, এবং আরও একটা ফ্যাক্টর হলো, এইবার সে ইলেকট্রাল কলেজ ভোটে জিতছে, পপুলার ভোটে জিতছে, হাউস, সিনেট, সুপ্রিম কোর্ট সব কিছুতে তাদের কন্ট্রোলে। ফলে গত 4 বছরে সে যতটা স্ট্রাগল করছে, আগামী 4 বছর সে আবার এত স্ট্রাগল করবে না। কাজেই সে যত কিছু বলতেছে এত কিছু পারবে না, আবার একেবারে কমও পারবে না। তাহলে প্রশ্ন হলো যে আগামী 4 বছরে কোন কোন ক্যাটাগরিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে আর কোন কোন ক্যাটাগরিতে কম ক্ষতিগ্রস্ত হবে। যেগুলি একটু মেরিট বেসড, যেমন ধরেন এই যে EB1, EB2, EB5, H1B, এগুলোতে কম ক্ষতিগ্রস্ত হবে, কারণ এই বিষয়ে মানুষ আমেরিকার দরকার। আচ্ছা, মানে ট্রাম্প যতই চেষ্টা করুক, বড় বড় কর্পোরেশন লবি করবে। আমেরিকা তো লবিংয়ের দেশ, তো যে যার জায়গা থেকে লবি করবে, বড় বড় কর্পোরেশনগুলি লবি করবে যাতে এই ক্যাটাগরিতে বিদেশ থেকে লোক আনতে পারে। ক্ষতিগ্রস্ত হবে হলো অ্যাসাইলাম অ্যাপ্লিকেন্টরা। আপনি জানেন সারা পৃথিবী থেকে অসংখ্য মানুষ সাউথের বর্ডার ক্রস করে ঢুকে, আবার অনেকে ভিজিট ভিসা নিয়ে গিয়ে ওভারস্টে করে থাকে, এবং তারা যখন অ্যাসাইলাম আবেদন করে, অনেস্টলি স্পিকিং মেজরিটি অ্যাপ্লিকেশন ফেক। তারা প্রপার ডকুমেন্ট দিতে পারে না, এই ঘটনা এক্সিস্ট করে না। এই টাইপের কেসগুলির ক্ষেত্রে ডেমোক্র্যাটরা একটু সফট থাকে। তাদের কথা হলো যে ঠিক আছে, আপনি এত কষ্ট করে আসছেন, যদি কেসটা অত স্ট্রং না হয় ইটস ওকে, কারণ আমাদের তো লোক দরকারি দিন শেষে। কিন্তু ট্রাম্প ওই ক্যাটাগরিতে খুবই স্ট্রং করে দিবে, হার্ড করে দিবে। কাজে আমার যেটা প্রেডিকশন, আগামী 4 বছর অ্যাসাইলাম অ্যাপ্রুভালের সংখ্যা বেশ কমে যাবে। ফ্যামিলি ভিসার ক্ষেত্রে দেখা যাচ্ছে এখন অনেক লম্বা লাইন, 16-17 বছর 18 বছর লেগে যাচ্ছে। এটা কারণ কি, বা এটা কি কমার কোনো সুযোগ আছে? না, কমার কোনো সম্ভাবনা নেই, বরং বাড়ার চান্স বেশি। এর কারণ হলো আমেরিকা প্রতি বছর 1,55,000 গ্রিন কার্ড ইস্যু করে। এখন এই 1,55,000 আবার কান্ট্রি ওয়াইজ ডিস্ট্রিবিউট করে দেয়, কোনো সিঙ্গেল কান্ট্রি থেকে 7%-এর বেশি পাবে না। এই কারণে দেখা যায় যে ইন্ডিয়া, চায়না, মেক্সিকো, ফিলিপিন এই দেশগুলি থেকে এত বেশি অ্যাপ্লিকেশন পড়ে, তারা 7% ক্রস করে যায়, ফলে তাদের ব্যাকলগ আরও বেশি। যেমন ইন্ডিয়ান একজন ব্যক্তি যদি আমেরিকায় থাকে, সে যদি তার ভাই বোনের জন্য আবেদন করে, তাদের লাগে 27 বছর, আর বাংলাদেশিদের জন্য এখন লাগে 14-15 বছর। আমার প্রেডিকশন হলো এই ব্যাকলগ আরও বাড়বে।
বাংলাদেশিদের জন্য বাড়বে, শ্রীলঙ্কানদের জন্য বাড়বে, ইন্ডিয়া, চায়না সবার জন্য বাড়বে। কারণ হলো যত বেশি লোক আমেরিকা যাচ্ছে তত বেশি ভাই বোনের জন্য, বাবা মার জন্য আবেদন করছে, ফলে অ্যাপ্লিকেশন বাড়তেছে কিন্তু কোটা বাড়তেছে না। এবং এই ফ্যামিলি বেস, এটাকে অনেকে কথার কথা হিসেবে বলে চেইন মাইগ্রেশন। এই চেইন মাইগ্রেশনের ব্যাপারেও ট্রাম্প অনেক কথা বলতেছে। আমার মনে হয় সেটাকে ক্যান্সেল করতে পারবে না, কিন্তু এটাকে সে আরো ডিলে করে দিতে পারবে। বুঝতে পারবে। একটা কোশ্চেন স্বাভাবিকভাবে আসে যে আপনি দীর্ঘদিন আসলে এই পেশা যুক্ত এবং খুব সুনামের সঙ্গে যুক্ত আর কি। তো এই অভিবাসন প্রত্যাশীদের নানাভাবে আপনি সহায়তাও করছেন। আপনার পরামর্শ কি থাকবে আর কি ধরনের সহায়তা আসলে আপনি তাদেরকে দিতে পারবেন? আমরা ইমিগ্রেশনের সব ধরনের বিষয় নিয়ে কাজ করি। আমরা শুধু আমেরিকান ইমিগ্রেশন নিয়ে কাজ করি, অন্য দেশের ইমিগ্রেশন নিয়ে কাজ করি না, কারণ আমি আমেরিকান লাইসেন্স অ্যাটর্নি। আর আমেরিকান ইমিগ্রেশনের সব বিষয় নিয়ে কাজ করি। আমেরিকান ইমিগ্রেশন কিন্তু বিশাল একটা দুনিয়া, এই দুনিয়ার সব কিছু নিয়ে কাজ করি। আমাদের ফার্মটা বেশ বড় একটা ফার্ম, আমাদের সব মিলায় 12 জন অ্যাটর্নি আছে এবং সব মিলায় প্রায় 170 জন এমপ্লয়ি অল ওভার দ্য ওয়ার্ল্ড। বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, দুবাই, পর্তুগাল, ঘানা আর আমেরিকা তো আছে, এই সব দেশে আমাদের এমপ্লয়ি আছে। তো আমরা সব ধরনের ইমিগ্রেশনে কাজ করি। আর একটা বিষয় হলো যে সাজেশন যেটা বলবো, কোনোভাবে অবৈধভাবে আমেরিকা যাবেন না। অবৈধভাবে যারা যায় তাদের লাইফ কোনো অনারেবল লাইফ না। এটা কি ওই যে টারজান ভিসা বলে, এটাকে আপনি টারজান ভিসা বলে, অথবা ভিজিট ভিসায় গিয়ে অনেকে ওভারস্টে করে। ওভারস্টে করাটা সহজ, কিন্তু একবার ওভারস্টে হয়ে গেলে ওখান থেকে ফেরত আসা খুব কঠিন, অলমোস্ট ইম্পসিবল। এবং একবার ওভারস্টে হয়ে গেলে সেইটা যে জীবন, এই জীবনটা অমানবিক জীবন। আচ্ছা, মানে আপনাকে হয়তো ফিজিক্যালি কেউ টর্চার করতেছে না, কিন্তু আপনি মেন্টালি, বিশেষ করে যারা অনেকে আছে ছোট বাচ্চা নিয়ে যায়, এই বাচ্চাদের জীবনটাকে তারা ধ্বংস করে ফেলে। আমি সবার প্রতি অনুরোধ থাকবে, কোনোভাবে অবৈধভাবে আমেরিকা যাবেন না, বা আমেরিকা গিয়েও অবৈধ হয়ে যাবেন না। এই জীবনটা মোটেও ভালো কোনো জীবন না। আরেকটা বিষয় হলো, তাড়াহুড়া করে আবেদন করার চেয়ে ঠান্ডা মাথায় ধীরে সুস্থে প্রিপারেশন নিয়ে আবেদন করা বেটার। কারণ আপনি আপনার মূল্যবান একটা অ্যাপ্লিকেশন করছেন, এখানে সময় দেন। আরেকটা বিষয় হলো, অনেকের ভিতরে আমি দেখি আমাদের কাছে এসে বলে, ভাই এই আমার আছে, এর বাইরে আমার কিছু নেই, আপনি সব করে দেন। এখন আমি অ্যাজ এ লয়ার, আমি কিন্তু আপনার ডকুমেন্ট তৈরি করে দিতে পারবো না। আমার কাজ হলো বিষয়টাকে লিগ্যালভাবে প্রেজেন্ট করা, সাজায় গোছায় সুন্দর করে প্রেজেন্ট করা। আপনার ব্যাকগ্রাউন্ড আপনাকে স্ট্রং করতে হবে, আমি আপনাকে গাইড করতে পারি, কাজে ওইটা করতে হবে। আরেকটা সাজেশন হলো, কোনোভাবে ভুল তথ্য দেওয়া যাবে না। প্রচুর মানুষ, বিশেষ করে বাংলাদেশিরা, অ্যাপ্লিকেশনে, যে কোনো ধরনের অ্যাপ্লিকেশনে প্রচুর ভুল তথ্য দেয়, ফেক তথ্য দেয়, ফেক ডকুমেন্ট দেয়, ফেক ব্যাংক স্টেটমেন্ট দেয়। এগুলি এমবেসি অনেক সময় তাড়াহুড়া করে তারা চেক করে ভেরিফাই করতে পারে না, কিন্তু ইন দ্য লং রান যখন তারা এটা ভেরিফাই করতে পারবে, তখন কিন্তু আপনার যদি গ্রিন কার্ডও হয়ে যায়, আপনি যদি সিটিজেনও হয়ে যায়, তাও তারা এটা ক্যান্সেল করতে পারে। কাজে কোনোভাবে ভুল তথ্য, ভুল ইনফরমেশন, ভুল ডকুমেন্ট দেওয়া যাবে না। ধন্যবাদ রাজু মহাজন আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আপনার মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানের সকল দর্শক শ্রোতাকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আমাদের এখনকার মতো আয়োজন। দেখা হবে পরের পর্বে অন্য কোনো অতিথির সঙ্গে। সে পর্যন্ত থাকুন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সঙ্গে, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের সঙ্গে।